আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো খতিয়ান বা পর্চা চিনার উপায়। কিভাবে আমরা চিনবো কোনটা কোন পর্চা। গত ক্লাসে তো আমরা এগুলোর পরিচয় পেয়েছিলাম, কোনটা কেন বা কি নামে ডাকা হয়, কেন ডাকা হয়, বিস্তারিত রূপ, কার্যকাল ইত্যাদি। আর আজকের ক্লাসে আমরা চিনতে পারবো কিভাবে সেটা আমরা দেখব। তো হোয়াটসঅ্যাপে আমরা দেখি এখানে কিছু পর্চার ছবিও দেওয়া আছে, যেন আমরা চিনতে পারি, আলামত গুলো মিলাইতে পারি। এই জন্য একটা হলো নকশা, একটা হলো পর্চা। নকশা হলো যে শীটের মধ্যে বা যে যে কাগজের মধ্যে জমিগুলো অঙ্কন করা থাকে, জমির চিত্রগুলো অঙ্কন করা থাকে, সেটা হলো নকশা। এবং সেখানে নাম্বার দেওয়া থাকে, যাকে বলে দাগ নাম্বার বলে। তো নকশা চিনার উপায় হলো সেখানে উল্লেখ থাকবে যে কার্যকাল আমরা পড়লাম, যে কোনটা কোন সময় তৈরি করা হয়েছে, একটা সময়কাল আছে। ওই নকশার মধ্যে সময়কালটা উল্লেখ থাকবে। এই সময়কাল উল্লেখ থাকবে, এটা দেখেই চিনতে হবে এটা কোন নকশা। যেমন বলছে এখানে সিএস ম্যাপ বা নকশা চেনার সহজ উপায়। সিএস ম্যাপ চেনার জন্য আলাদা কোনো বৈশিষ্ট্য নেই, বরং প্রত্যেকটা ম্যাপের মধ্যে তার প্রস্তুতকাল উল্লেখ করা আছে। সুতরাং সেই সময়কাল দেখেই চিনতে হবে কোনটি কোন জরিপের ম্যাপ বা নকশা। যেমন 1888 থেকে 1940 ইংরেজি পর্যন্ত সিএস কার্যক্রম চলমান ছিল। অতএব কোন নকশায় যদি 1888 থেকে 1940-এর সময় উল্লেখ থাকে, তাহলে বুঝতে হবে যে এটা সিএস নকশা। তাহলে কথা এটাই, লেখা থাকবে না গায়ে যেটা কি সিএস না এটা কি আরএস, বরং এটা দেখে চিনতে হবে। ওখানে লেখা থাকবে সন, যে কোন সন থেকে কোন সনে এই কাজটা করা হয়েছে। এই যে এখানে একটা নমুনা দেওয়া আছে, তো এখানে সব বোঝা যায় না, একটা দেখার জন্য নমুনা। এই যেমন জমিটা, নিজের জমিগুলো এই যে এখানে এভাবে যার যার জমি হিসেবে এখানে বন্টন করা আছে। এখানে সন লেখা আছে। তাদের কাছে ফ্রেশ নকশা থাকলে ওনারা দেখে নিবেন। এবার সিএস পর্চা বা খতিয়ান চিনার সহজ উপায়। এই খতিয়ানের মধ্যেও লেখা থাকবে না যে এটা সিএস পর্চা বা খতিয়ান না এস এ না আরএস বা বিএস। হ্যাঁ, কোনোটার মধ্যে সিল মারা থাকে, আলাদা একটা সিল মারা থাকে স্ট্যাম্পেড কালি দিয়ে। এটা ভিন্ন কথা, কিন্তু মূল লেখা থাকে না। এগুলা আলামত দেখে চিনতে হয়। সে আলামত গুলো আমরা এখানে আলোচনা করছি। সিএস চিনার উপায় হলো এই খতিয়ান শতভাগ প্রিন্টেড বা মুদ্রিত, অর্থাৎ প্রিন্ট করা, যেটা মূল কপি, যেটা কাজ করার পরে যে কপিটা দিয়েছিল সেটা শতভাগ প্রিন্টেড বা মুদ্রিত। যদিও সার্টিফাইড পর্চা হস্তলিখিত, পরবর্তীতে সার্টিফাইড যেটা নকল বলা হয়, যেটা নকল দেওয়া হয় বা সার্টিফাইড কপি দেওয়া হয়, এটা হাতে লেখা থাকে এবং এই খতিয়ান উপর নিচে লম্বা লম্বি থাকে, উপর নিচ থাকে। হ্যাঁ, এই খতিয়ান এপিঠ ওপিঠ উভয় পৃষ্ঠে সংবলিত এবং প্রথম পৃষ্ঠার উপরে পরগনা শব্দটি লেখা আছে, আর অপর পৃষ্ঠায় জমির রকম কলামের পাশেই উত্তর সীমানার মালিকের পরিচয় দেওয়া আছে। এই খতিয়ানের প্রথম পৃষ্ঠার দুইটি অংশ আছে। উপরের অংশে জমিদারের পরিচয়, জমিদারের নাম ও তার 16 আনা অংশ উল্লেখ থাকে। নিচের অংশে অধীনস্থ প্রত্যেক প্রজা বা রায়তের স্ব স্ব হিস্সা আলাদাভাবে উল্লেখ সহ 16 আনা মিলানো থাকে। এই খতিয়ানের অংশ প্রথম পৃষ্ঠার নিচের অংশে সর্বশেষ কলামে জোত মালিকের নাম ও তার ধরন উল্লেখ থাকে। তা আমরা তো এখানে পড়লাম, একটু মিলায় দেখি।
এই দেখেন সিএস একটা, হ্যাঁ নমুনা তো সিএস। এখানে এটা লম্বালম্বি, উপর নিচ লম্বালম্বি, ঠিক আছে। একটা আলামত পাওয়া গেল, এটা 2 পৃষ্ঠা সংবলিত, এখানে 1 পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠারও ছবি আছে। এটা হলো দ্বিতীয় পৃষ্ঠা। তাহলে 2 পৃষ্ঠা আমরা পাইলাম। এরপরে প্রথম পৃষ্ঠায় 2টা অংশ, উপরে দেখেন একটা অংশ আছে, নিচে একটা অংশ আছে। উপরের অংশে জমিদারদের নাম যেমন লেখা আছে এখানে, দুল মিয়া, ফুলু মিয়া, পিং মানে পিতা, কবি মিয়া একটা অংশ। নিচে জমিদারদের নাম, অর্থাৎ যারা নিচে হলো মালিকদের নাম, যারা ওই চাষাবাদ করে ভোগ করে। শাহেদ আলী, খোকন আলী, ইমান আলী, হারিস আলী, পিং মৃত গফুর আলী। এই যেখানে লেখা আছে, প্রত্যেকের নামের পাশে তাদের অংশ দেওয়া আছে, হ্যাঁ। এটা হলো 4 আনা করে, এটা আমরা শিখবো ক্লাসের শেষে। মোট 4 4 16 আনা। তাহলে এই যে একটা আলামত, অর্থাৎ 2 পৃষ্ঠা সম্বলিত, এবং এটা প্রথম পৃষ্ঠায় 2টা অংশ, উপরে জমিদারের নাম, নিচের অংশে প্রজাদের নাম। আরেকটা আলামত হলো উপরে পরগনা শব্দ লেখা আছে, দেখেন পরগনা, ভাওয়াল। পরগনা মানে একটা বিশাল এরিয়া, বিশাল এলাকা, একটা বিভাগের চেয়েও বড় এলাকা, সেটাকে পরগনা বলে। আগে ছিল, এখন নাই। যেমন আমাদের বাংলাদেশে নাই, ভারতে এখনো আছে 24 পরগনা, ওইরকম আর কি, বিশাল একটা এলাকা। তো ওই সময় ছিল এই জমিগুলো, এই যে এখানে যে পর্চাটা আছে, এটা ছিল ভাওয়াল পরগনায়, ঠিক আছে। তো এখানে অংশ আর রাজস্ব এটা পাশাপাশি আছে। এই মোটামুটি কিছু আলামত আমরা এখানে দেখলাম। তো শতভাগ মুদ্রিত, শতভাগ প্রিন্টেড যেটা মূল কপি সেটা, হ্যাঁ। আর এখানে হয়তো এটা সার্টিফাইড কপি, এর জন্য হাতে লিখিত আছে এখানে। লম্বালম্বি তো পাইলাম, এপিঠ উভয় সংবলিত সেটাও আমরা দেখলাম, উপরে পরগনা আছে সেটাও আমরা দেখলাম। উপরে জমির রকম, কলামের পাশে উত্তর সীমানার মালিকের পরিচয় দেওয়া আছে। এই যে দেখেন দ্বিতীয় পৃষ্ঠা, হ্যাঁ। জমির রকম মানে কোন ধরনের জমি এটা, বাড়ি না নদী, খাল বা কান্দা বা পুকুর ইত্যাদি জমির যে শ্রেণী হয়ে থাকে আর কি, বিল বা নাল জমি বলে চাষাবাদের জমিকে, ইত্যাদি। এই জমির রকম যে কলামটা আছে, কলাম মানে একটা ঘর, উপর নিচে ঘরকে কলাম বলে। এই কলামের পাশে আছে উত্তর সীমানা, অর্থাৎ এই জমির উত্তরে কারা আছে, একটা উত্তর সীমানা কলাম আছে এখানে, এটা একটা আলামত। এরপরে প্রথম পৃষ্ঠায় 2টা অংশ আছে, সেটা আমরা দেখলামই। 16 আনা উল্লেখ করা আছে, নিচে প্রজাদের অংশ আছে। সর্বশেষ কলামে সব পৃষ্ঠার নিচে জোত মালিকের নাম ও তার ধরন উল্লেখ আছে, যারা এটা চাষাবাদ করে দখলে আছে তাদের নাম উল্লেখ করা আছে। এই যে এখানে আছে দেখেন, সর্বশেষ অত্র সত্যের শ্রেণী ও বিশেষ নিয়ম অনুষঙ্গ, জোত শাহেদ আলী রায়ত স্থিতিবান। তাহলে এই হলো কিছু আলামত। তো এখন যদি কেউ বলেন কয়েকটা আলামত, হাত উঠান, কে বলবেন? কে বলতে চান আর এস চিনার উপায়, সিএস, সিএস চিনার উপায়? জি, মোহাম্মদ নাজিউর রহমান বলেন। জি উস্তাদ, হ্যাঁ প্রশ্নটা কি বলেন। আমার?
জি জি, সিএস চিনার আলামত বলেন। আমাকে কোন সিএস চেনার আলামত? হ্যাঁ, এই এতক্ষণ আলোচনা করলাম সিএস চিনার আলামত গুলো। মোহাম্মদ রাসেল, আপনি বলেন। সিএসএন এর আলামত হচ্ছে ওইটা ২ পৃষ্ঠা সম্বলিত হয় এবং প্রথম পৃষ্ঠায় পরগনা উল্লেখ থাকে। তারপরে প্রথম পৃষ্ঠাতে উপরে যেই কি বলে জমিদারদের এবং নিচে প্রজাদের নাম থাকে, উল্লেখ থাকে এবং নিচের দিকের ডান পাশে হচ্ছে ওই জোত মালিকদের নাম থাকে। তারপরে দ্বিতীয় পৃষ্ঠায় এইটা উল্লেখ থাকে যে এটা জমিটা কি ধরনের, ভিটা নাকি বাড়ি নাল এই ধরনের উল্লেখ থাকে। এটা হচ্ছে দ্বিতীয় কলামে থাকে। তারপরে আহ, আর মনে নাই। আচ্ছা, মাশাল্লাহ, মোটামুটি হয়েছে। হ্যাঁ, জাহিদ হাসান। স্যার এটা হচ্ছে সিএস চেনার উপায় হচ্ছে এটা 2 পৃষ্ঠার হবে এবং প্রথম পৃষ্ঠার অর্ধেকে রাজার নাম, রাজাদের যেন জমিদারদের নাম থাকবে, আর শেষের অর্ধেকে থাকবে প্রজাদের নাম। জি বলেন। এত- আচ্ছা, ঠিক আছে। এতটুকু। পরগনা শব্দ লেখা আছে উপরে। হ্যাঁ, সিএস তো আমরা দেখলাম, এবার এস এ দেখি। হ্যাঁ, কিভাবে চিনতে হবে। এস এ পর্চা বা খতিয়ান চিনার সহজ উপায়। এই খতিয়ান ডানে বামে আড়াআড়ি থাকে। সিএস যেমন কি ছিল, উপর নিচে ছিল, খাড়াখাড়ি। এটা হলো ডানে বামে আড়াআড়ি। কম্পিউটারে যে কাগজ ল্যান্ডস্কেপ, ওইভাবে আর কি। সিএস এর মতো উপর নিচে লম্বালম্বি নয়। এই খতিয়ানের অধিকাংশ হাতে লিখিত। এস এ অধিকাংশ হাতে লিখিত। তবে ঢাকা ও তার পার্শ্ববর্তী কিছু এলাকায় প্রিন্টেড পাওয়া যায়। এই পর্যায়ে বেশিরভাগ ক্ষেত্রেই অংশীদারদের 16 আনা অংশ প্রাপকদের মাঝে আলাদাভাবে লিখে দেওয়া হয়নি। সিএস এর মধ্যে যেভাবে লিখে দেওয়া হয়েছে, এখানে কি করা হয় না, লিখে দেওয়া হয়নি আলাদাভাবে। এই খতিয়ানের সর্বশেষ সে মন্তব্য কলাম ও তার পাশে রাজস্ব কলাম অবস্থান করে। এই খতিয়ানের প্রথমেই সর্ববামে উপরে সাবেক লেখে খতিয়ান নম্বর ও নিচে হাল লেখে খতিয়ান নম্বর লেখা থাকে। আবার কখনো শুধু সাবেক লেখা থাকে। এস এ জরিপের আলাদা ম্যাপ না হওয়ায় প্রায় সিএস ও এস এ খতিয়ানের দাগ নম্বর একই পাওয়া যায়। এগুলো হলো এস এর আলামত। তাহলে আমরা দেখি এস এ। এই যে এটা এটা হলো এস এর নমুনা। হ্যাঁ, এখানে দেখেন, এটা কি আড়াআড়ি লেখা, এটা খাড়াখাড়ি না, ল্যান্ডস্কেপ। এরপরে এটার মধ্যে অংশীদারদের অংশ, যেটা অংশ এখানে বুঝাই দেওয়া হয়নি। একটা একটা সেকেন্ড ব্রেকেট দেওয়া আছে। সেকেন্ড ব্রেক গিয়ে ওর সবগুলোর সবার অংশ এখানে দেওয়া আছে। এরপরে এই যে এখানে দেখেন, একদম সর্বপ্রথমে সাবেক আর হলো হাল। সাবেক লেখে দাগ নম্বর লেখা, নিচে হাল লেখে দাগ নম্বর লেখা, খতিয়ান নম্বর লেখা আছে। এরপরে অংশ কলাম আর রাজস্ব কলাম। অংশের পরে কি রাজস্ব কলাম। সর্বশেষে কি আছে, রাজস্ব আর মন্তব্য আছে। তাহলে এই মোটামুটি কিছু আলামত। অর্থাৎ এটা পাশাপাশি, আর অধিকাংশ হাতে লিখিত। আর অংশীদারের 16 আনা বুঝাই দেওয়া হয়নি প্রাপকদের মাঝে। শুরুতে সর্বশেষে মন্তব্য কলাম, তার পাশে রাজস্ব কলাম আছে। আর শুরুতে সর্ববামে সাবেক লেখে খতিয়ান নম্বর ও নিচে হাল লেখে খতিয়ান নম্বর। আর এখানে আলাদা কোনো অ্যাসেট ম্যাপ পাওয়া যায়নি, এই জন্য সিএস এর যে দাগ নম্বর গুলো এখানে ওই রকম দাগ নম্বর রয়েছে। দুই একজন বলবেন।
জি বলেন শাহিদ হাসান। জি স্যার, এস এ খতিয়ান চেনার উপায় হচ্ছে, 1 নম্বর হচ্ছে এটা আড়াআড়ি থাকবে। আগে তো সিএসটা ছিল লম্বালম্বি, এটা থাকবে আড়াআড়ি। আর 2 নম্বর বিষয় হচ্ছে এতে লেখাগুলো থাকবে হাতে লেখা। আর 3 নম্বর বিষয় হলো এখানে যারা জমি পাবে তাদের অংশগুলো বিস্তারিত লেখা থাকবে না, 16 আনা দিয়ে লেখা থাকবে, মানে কে কতটুকু অংশ হবে সেটা স্পষ্ট লেখা থাকবে না। আর এর শেষে রাজস্ব শব্দ লেখা থাকবে। জি স্যার, শেষে এতটুকু একদম মনে আছে। সর্বশেষ মন্তব্য কলাম, তার পাশে রাজস্ব কলাম, কলাম, হ্যাঁ, জি ঘর। জি আর সাবেক হাল লেখা থাকে শুরুতে বামে। জি, বামে মাশাআল্লাহ। সাবেক হাল। হুম। সবাই কি বুঝেছেন? একটু হাত উঠে দেখান। মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, ক্লাসে মনোযোগ না থাকলে শিখতে পারবেন না। তাহলে এরকম হবে, দেহ এক জায়গায় মন আরেক জায়গায়। লাইনে আমরা আছি আর কাজ করতেছি অন্য কাজ, ভিন্ন কাজ। জি বলেন রাসেল, মোহাম্মদ রাসেল। আচ্ছা স্যার, আমি যেটা বলতে চাচ্ছি, আমার কাছে একটা এসে পড়া আছে এইখানে, তো ওই সাবেক লেখাটা নাই। এটা ওই যে আমাদের এখানে আলামতের মধ্যে বলা আছে, কোথাও শুধু সাবেক লেখা আছে বা ও কোথাও শুধু আচ্ছা হাল আচ্ছা, লেখা আছে, এরকম আর কি। বুঝতে পারছি। আর ওই যে ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দাও, ওইটাও নাই ওইখানে, অংশের ওইখানে এক এরকম একটা লেখা আছে। 16 আনা লেখা লেখা আছে আর ও কি, সব 16 একসাথে। আনা। হ্যাঁ, বুঝছি মানে বুঝছি। কারো অংশ আলাদা করে লেখা নাই আর কি, এক কথা এটা। হ্যাঁ, আলাদা করে লেখা নাই। জি জি। জি, ওমর ফারুক ভাই বলেন। আচ্ছা ঠিক আছে, আমরা সিএস এস এ দেখলাম, এবার আর এস দেখি। এ পর্চা বা খতিয়ান চিনার সহজ উপায়। এই খতিয়ান সর্বোচ্চ প্রিন্টেড পাওয়া যায়, হ্যাঁ, সব জায়গায় প্রিন্ট করা। এই খতিয়ানের অংশ কলামে 16 আনা অংশ মালিকদের নামে আলাদা আলাদা বন্টন করে দেওয়া আছে। এতে অংশ কলাম ও রাজস্ব কলাম পাশাপাশি অবস্থান করে। এই খতিয়ানে আড়াআড়ি ও খাড়াখাড়ি উভয় প্রকার পাওয়া যায়, তবে আড়াআড়ি 1 পৃষ্ঠা সম্বলিত আর খাড়াখাড়ি 2 পৃষ্ঠা সম্বলিত। 82 সনের পরে আর এস খতিয়ানে থানা কথাটির পাশাপাশি উপজেলা শব্দটি লেখা আছে। তাহলে আমরা যদি আর এস দেখি, এই যে আর এস একটা খতিয়ান, এখানে দেখেন সবার অংশ আলাদা করে দেওয়া আছে। আলমেজ ব্যাপারী তার অংশ এখানে লেখা আছে, সমেদ মিয়া অংশ লেখা আছে, পিং পিতা, পিং মানে পিতা, মৃত শাহেদ আলী, জুলেখা খাতুন তার অংশ লেখা আছে, অর্থাৎ সবার অংশ এখানে লেখা থাকবে। আর এই অংশ কলামের পাশে আছে রাজস্ব কলাম, অংশ কলামের পাশে কোনটা, এটা লেখা আছে রাজস্ব, পাশাপাশি অবস্থান করে। এটা খাড়াখাড়িও আছে, আড়াআড়িও আছে। তাহলে খাড়াখাড়ি হইলে 2 পৃষ্ঠা আর আড়াআড়ি হইলে 1 পৃষ্ঠা। আর 82 সনের পরে থানার পাশাপাশি উপজেলা সব কথাটিও লেখা আছে। এই হলো আর এস চিনার আলামত, যদি কেউ বলতে চান। যে বলবেন তার পড়া ভালো মুখস্থ হবে, হ্যাঁ, মনে থাকবে বেশি। আব্দুল করিম ভাই বলেন। আনমিউট করে স্ক্রিনে দেখেন, আনমিউট করা যায়।
মেসেজ আছে একটা করেন। এটা প্রিন্ট পাওয়া যায়, প্রিন্ট করা। এরপরে এটা খাড়াখাড়িও হয়, আড়াআড়িও হয়। খাড়াখাড়ি হলে 2 পৃষ্ঠা হয়, আর আড়াআড়ি হলে 1 পৃষ্ঠা হয়। তারপরে এটাতে 1982 সালের পরে থানা সবার অংশ আলাদা আলাদা ভাবে বুঝিয়ে দেওয়া আছে, হ্যাঁ। অংশ কলাম, রাজস্ব কলাম পাশাপাশি অবস্থান করে। জি, মাশাআল্লাহ। জি, রাসেল ভাই বলেন। আচ্ছা, এইটা হচ্ছে দুইভাবেই হয়। সিএস এর মতো লম্বা লম্বে খাড়াখাড়ি ভাবেও হয়, আবার ল্যান্ডস্কেপও হয়। তো যেইটা লম্বা লম্বি ভাবে হয় ওইটা 2 পৃষ্ঠার হয়, আর যেটা আড়াআড়ি কি বলে যেটা ল্যান্ডস্কেপ হয় যেটা, ওইটা হচ্ছে 1 পৃষ্ঠার হয়। এইখানে মালিকদের যেই অংশ এটা উল্লেখ থাকে যে কার কতটুকু অংশ, এবং এর পাশেই হচ্ছে রাজস্ব কলাম থাকে অংশ কলামের পাশে। তারপরে হচ্ছে 1982 সালের পর থেকে যেইগুলো হয়েছে ওইগুলোতে আহ, আহ, কি বলে এটা, উপজেলা, হ্যাঁ, হ্যাঁ, লেখা আছে। উপজেলাটা উল্লেখ থাকে। জি, মাশাআল্লাহ। হেলাল উদ্দিন, আপনি নতুন হাত উঠিয়েছেন, হ্যাঁ, বলেন। আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। এই খতিয়ানটা সর্বত্র প্রিন্টের হয় এবং এর অংশ কলামে প্রথম অংশে মালিকদের নামে আলাদা আলাদা বন্টন করে দেওয়া। এর অংশ কলম এবং রাজস্ব কলম পাশাপাশি অবস্থান করে, মানে পাশাপাশি লিখে দেওয়া হয়। তারপর এই খতিয়ানটা আড়াআড়ি হয় এবং উভয় প্রকারে হয়। তার প্রথম পৃষ্ঠাটা সংবলিত খাড়াখাড়ি হয় এবং দ্বিতীয় পৃষ্ঠাটাও সংবলিত হয়। এবং তা 1982 সালের পরে আরএস এর পাশে উপজেলার নাম লেখা থাকে। জি, থানার পাশে, হ্যাঁ, থানার পাশে উপজেলা লেখা থাকে, কারণ থানা পরে উপজেলা চালু হয়েছে। ঠিক আছে, মাশাআল্লাহ। এরপরে আমরা দেখি বিএস বা ঢাকা সিটি জরিপের খতিয়ান চেনার সহজ উপায়। এই খতিয়ান ডানে বামে আড়াআড়ি লম্বা পাওয়া যায়। এই খতিয়ানে 1 পৃষ্ঠাতে সবগুলো কলাম লেখা আছে। এই খতিয়ানে অংশ কলামে 16 আনার পরিবর্তে হাজার পদ্ধতি, মানে 1.000 একের পরিবর্তে, এবং অংশীদারদের অংশ নির্ধারণে 00.000 হাজার পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এই খতিয়ানে জমির পরিমাণ নির্ণয়ে শতাংশের পরিবর্তে অযুতাংশ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এই খতিয়ানে প্রথম কলামে মালিক, কৃষি প্রজা বা ইজারাদারের নাম, ঠিকানা, এবং সর্বশেষ কলামে দখল বিবরণ বা অন্যান্য বিশেষ মন্তব্য কথাগুলো লেখা থাকে। এতে ঢাকা মহানগরীর ক্ষেত্রে আলাদা সিলে ঢাকা সিটি জরিপ কথাটি লেখা আছে। এগুলো হলো চীনার আলামত। এ দেখেন, এটা হলো বিএস বা বিআরএস এর একটা নমুনা। এটা কি প্রিন্টেড, শতভাগ প্রিন্টেড, প্রিন্ট করা, আর 1 পৃষ্ঠাতে সকল কলাম আছে। এখানে একদম প্রথমে কি আছে, মালিক আছে, কৃষি, অকৃষি, প্রজা, ইজারাদারের নাম ইত্যাদি নামগুলো আছে প্রথম। এরপর অংশ, রাজস্ব, দাগ নম্বর, জমির শ্রেণী, দাগের মধ্যে মোট পরিমাণ, সর্বশেষ দখল বিষয়ক মন্তব্য, আর অযুতাংশ, হাজার পদ্ধতিতে ব্যবহার করা হয়েছে, অযুতাংশ আছে। এটা হলো বিএস চীনার আলামত। হাজার পদ্ধতিতে কি অংশ নির্ণয় করা থাকে, আর শতাংশের ঘরে অযুতাংশ লেখা থাকে। বাকি আরো আলামত গুলো যেগুলো বললাম, আপনারা কয়েকটা বলেন এগুলো, কে বলবেন? নতুন হাত উঠান, সবাই বলতে হবে তো, না বললে তো পারবেন না। জি, নতুন বলেন, কে বলবেন? জি, এরশাদ ভাই বলেন, আনমিউট করে বলেন।
জি স্যার, এটা বিএস চেনার উপায় হলো যে এটা আড়াআড়ি ভাবে থাকবে। এখানে শতাংশের যে এটা অংশটা থাকবে অযুতাংশে বন্টন করা থাকবে এবং এখানে সবগুলো কলাম এক পেজের মধ্যে থাকবে। জি, হাজার পদ্ধতিতে অংশ নির্ধারণ করা থাকবে। হ্যাঁ, হাজার পদ্ধতিতে অংশ নির্ণয় করা থাকবে। জি, মাশাআল্লাহ। এবার আমি বলি, অর্থাৎ অনেকগুলো আলামত আছে, সবগুলো তো পাওয়া যাওয়া জরুরি না, সত্য না। আপনি দুই একটা করে আলামত মুখস্থ করেন, আয়ত্ত করেন, তাহলে হয়ে যাবে। সিএস এর মধ্যে যেমন পরগনা যদি আপনি পান, আপনি বলে দিতে পারবেন কি এটা সিএস, পরগনা লেখা থাকবে। বাকিগুলো তো আছেই, ওগুলো পারলে মুখস্থ করলেন। এস এর মধ্যে দেখেন অংশ আলাদাভাবে বন্টন করে দেওয়া নেই, বা সাবেক হাল দেখলেন, হয়ে গেল এস এ। আর এস এর মধ্যে অংশ বন্টন করে দেওয়া আছে, বা অন্যান্য আলামত যদি আপনি দেখেন। বিএস বা বিআরএস এর মধ্যে কি হাজার পদ্ধতিতে দেওয়া আছে, 16 পরিবর্তে 1 দিয়া বা 1000 দিয়া, তো আপনি চিনে ফেললেন। বাকিগুলো মুখস্থ করা দরকার, বাকিগুলো একদম সহজে বোঝার জন্য কমন কয়েকটা আলামত আপনার অবশ্যই জানা থাকতে হবে। এবার আসেন 16 আনা পদ্ধতির বিশ্লেষণ ও সূত্র। দেখেন লেখা আছে 1 টাকা সমান 16 আনা। 1 টাকা 16 আনা। আমরা ছোট্টকালে পয়সা দেখছি, আপনারা অনেকে দেখেছেন। 8 আনা পয়সা ছিল, মানে 50 পয়সাকে বলতো 8 আনা। 4 আনা পয়সা ছিল, মানে 25 পয়সাকে বলতো 4 আনা। কে কে দেখেছেন হাত উঠান দেখি। 8 আনা 4 আনা। মাশাআল্লাহ, অনেকেই দেখেছেন। তো 16 আনা বলতে কি বোঝায়, এটা আমরা বুঝি। 16 আনা বলতে বোঝায় কোনো একটা বিষয়ের পূর্ণাঙ্গ রূপ, পূর্ণাঙ্গটা। 16 আনা বলতে বোঝায় কোন একটা জিনিসের কি পূর্ণাঙ্গ, সেটাই 16 আনা। এই হিসেবে 1 টাকা, এটা কি পূর্ণাঙ্গ, এর মধ্যে ভাগ হয় না এখনো, এই জন্য 1 টাকা 16 আনা। এটা যখন ভাগ হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, তখন কি 8 আনা হয়ে গেছে। 50 পয়সা, 100 পয়সার অর্ধেক 50 পয়সা। ভাগ হয়ে যখন 4 আনা হয়ে গেছে, 25 পয়সা, 4 ভাগের 1 ভাগ। তো এটাই আর কি 1 টাকা 16 আনা। এরপরে 1 আনা 20 গন্ডা। 1 আনা কি সমান 20 গন্ডা। 1 ঘন্টা সমান 4 করা। 1 করা সমান 3 ক্রান্তি। 1 ক্রান্তি সমান 20 তিল। অন্যভাবে যদি বলা হয় 20 তিল 1 ক্রান্তি, অর্থাৎ নিচ থেকে উপরে 20 তিলে 1 ক্রান্তি, 3 ক্রান্তিতে 1 করা, 4 করাতে 1 ঘন্টা, 20 ঘন্টাতে 1 আনা, 16 আনাতে 1 টাকা। তো এর চেয়ে প্রথম অংশটাই সুন্দর, এভাবে মুখস্থ করবেন। 1 টাকা সমান 16 আনা, 1 আনা সমান 20 ঘন্টা, 1 ঘন্টা সমান 4 করা, 1 করা সমান 3 ক্রান্তি, 1 ক্রান্তি সমান 20 তিল। এরপরে 16 আনা পদ্ধতির বিশ্লেষণ ও সূত্র। 16 আনা সমান কত ঘন্টা হয়, যেহেতু 1 আনা 20 ঘন্টা হয়, তো 16 আনা 16 গুণ 20 সমান 320 ঘন্টা। 16 আনা কত করা, তাহলে আনা গন্ডা করা, অর্থাৎ আনার পরে গন্ডা 20 দিয়ে গুণ, এরপরে করা নিতে হলে আরো 4 দিয়ে গুণ, মোট 1280 করা। 16 আনা কত ক্রান্তি, আনা গন্ডা করা ক্রান্তি, অর্থাৎ 16 গুণ 20 গুণ 4 গুণ 3, 3 ক্রান্তিতে 1 করা, তো 3840 ক্রান্তি। এরপরে 16 আনা কত তিল, আনা গন্ডা করা ক্রান্তি তিল, 16 গুণ 20 গুণ 4 গুণ 3 গুণ 20 সমান 74800 তিল। তাহলে আমরা শুধু এইভাবে মুখস্থ করব। 16 আনা সমান 320 ঘন্টা, 16 আনা সমান 1280 করা, 16 আনা সমান 3840 ক্রান্তি, 16 আনা সমান 74800 তিল। অথবা শুধু এমনি সংক্ষেপে আরো 16 আনা 320 ঘন্টা, 16 আনা 1280 করা, 16 আনা 3840 ক্রান্তি, 16 আনা 74800 তিল। এতটুকু মুখস্থ করতে পারবো তো? আর প্রথম হইলো 1 টাকা 16 আনা, 1 আনা 20 ঘন্টা, 1 ঘন্টা 3 4 করে, 1 করা 3 ক্রান্তি, 1 ক্রান্তি 20 তিল। এভাবে আমরা মুখস্থ করব। এরপরে আমরা এগুলা কিভাবে চিনবো, এগুলো আমরা এখানে লেখা আছে। তো দেখি আমরা হোয়াইট বোর্ডে দেখি, তাহলে আমরা সহজে চিনতে পারবো। তবে দেখেন
আনা গন্ডা করা ক্রান্তি তিল। সবাই মুখস্থ করেন, আনাগন্ডা করা ক্রান্তি তিল, আনাগন্ডা করা ক্রান্তি তিল। 10 বার করে পড়েন। আনাগন্ডা করা ক্রান্তি তিল, আনাগন্ডা করা ক্রান্তি তিল। কে বলতে চান হাত উঠান। মামুন রশিদ বলেন, আনমিউট করে বলেন একদমে 5 বার। স্ক্রিনে একটা মেসেজ গেছে, ওইখানে ক্লিক করবেন, আনমিউট হয়ে যাবেন। আব্দুল্লাহ ফাহাদ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আনাগন্ডা কড়া ক্রান্তি তিল, আনাগন্ডা কড়া ক্রান্তি তিল, আনাগন্ডা কড়া ক্রান্তি তিল, আনাগন্ডা কড়া ক্রান্তি তিল, আনাগন্ডা কড়া ক্রান্তি তিল। মাশাআল্লাহ, আসলে সবাই পারবেন, সহজ তো। তো দেখেন বোর্ডে দেখেন, আর কাউকে জিজ্ঞাসা করছি না। আনাগন্ডা করা ক্রান্তি তিল, তা আমরা কি পড়লাম? 1 আনা 20 গন্ডা, 1 টাকা 16 আনা। একটা আমরা কি পড়ছি? 1 টাকা 16 আনা। 16 আনা কিভাবে লিখতে হয় আমরা এটা শিখবো এখন। 1 আনা, এটা কি 1 আনা। 2 এর মতো 2 আনা। তিন আনা। এই যে 3 আনা যে আছে 3 এর মতো, এটাকে আবার 9 এর মতো লেখে, এটাকে আবার সির মতো লেখে। পর্চার মধ্যে এক একজন এক এক রকম লেখে। এটা 3 আনা। শুধু খাড়া টান, খাড়া টান হলো 4 আনা। 4টা যদি আমরা পারি তাহলে 16 আনা সব পারবো। হ্যাঁ, 1 আনা 2 আনা 3 আনা 4 আনা। এবার 5 আনা লিখতে হলে কিভাবে লিখতে হয়? এই 4 আনা, এই 1 আনা 5 আনা, 6 আনা 4 আনা, এই 2 আনা 6 আনা, 7 আনা 4 আনা, 3 আনা 7 আনা, 8 আনা 4 আনা 4 আনা 8 আনা। 9 আনা কিভাবে লিখবো? 4 4 8 আর 1 9। 10 আনা 4 4 8 আর 2 10। 11 আনা 4 4 8 আর 3 11 আনা। 12 আনা কিভাবে লিখবো? 1 2 3, 3 4 12 আনা হয় না? এটা একসাথে মিলিয়ে লিখবো। কিভাবে লিখবো? দর মতো, আমরা দ লিখি না, দর মতো 12 আনা। 13 আনা কিভাবে লিখবো? 12 আনা আর এই 1 13 আনা। 14 আনা 12 আনা আর 2 আনা 14 আনা। 15 আনা 12 আনা, 3 আনা 15 আনা। 16 আনা, এক লেখা নিচে একটা হসন্তর মতো দেওয়া লাগে, হসন্তর, এটা হলো 16 আনা। তাহলে এগুলা শিখার জন্য রোমান সংখ্যার মতো আর কি, শুধু 4 পর্যন্ত, 1 2 3 4, 4 পর্যন্ত শিখলে আপনি 16 আনা পর্যন্ত পেরে গেলেন। বাকিগুলা এভাবেই হয়। হ্যাঁ, অর্থাৎ 4 পর্যন্ত শিখলে 4 এর সাথে 1 5 2 6 3 7 4 4 8, 8 হয়ে গেল। এবার আবার 9, 8 এর সাথে 1 9 2, এভাবে আর কি আমরা লিখলাম। তাহলে গেল আনা। আনার পরে কি? গন্ডা, অর্থাৎ 4 গন্ডা 1 আনা, 20 গন্ডা 1 আনা। 20 গন্ডা কিভাবে লিখবো? 1 2 3 4 5 6 7 8, এভাবে 20 পর্যন্ত। হ্যাঁ, 20 গন্ডা 1 আনা। এরপরে করা, 4 করায় 1 গন্ডা। করা, করা হলো 1 করা। 2টা দাগ দিলে 2 করা, 3টা দাগ দিলে 3 করা, 3টা আর একটা 4টা দাগ দিলে 4 করা। এই 4 করায় কি? 1 গন্ডা। আনাগন্ডা করা ক্রান্তি। হ্যাঁ, কোনাকুনি 1 টান দিলে 1 ক্রান্তি, কোনাকুনি 2 টান দিলে 2 ক্রান্তি, কোনাকুনি 3 টান দিলে 3 ক্রান্তি। আনাগন্ডা করা ক্রান্তি, 3 ক্রান্তিতে 1 করা।
এরপরে এক ক্রান্তিতে 20 তিল, তিল শুধু সংখ্যা দিয়ে লেখে ঘন্টার মতো, 1 2 3 4 5 6 7 20, লাস্টে 20 এভাবে লেখে। হ্যাঁ, তাহলে এটা সহজ, কঠিন কিছু না। তাহলে আনা গন্ডা করা ক্রান্তি তিল কিভাবে লেখা হইলো আমরা এগুলা শিখলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে আজকে আমাদের পড়া এই পর্যন্তই। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম সিএস, এসএ, আরএস, বিএস খতিয়ান চিনার সহজ উপায়, কিভাবে আমরা চিনব। আর হলো আনাগন্ডার 2টা সূত্র, আর হলো আনাগন্ডার সাংকেতিক চিহ্ন আমরা কিভাবে শিখলাম। আজকে মূল ক্লাস এই পর্যন্তই।